তাহলে চলো আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে এন্ডোপ্লাজ গলগি অ্যাপারাটাস। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরেই যেটা সেটা হচ্ছে গলগি অ্যাপারাটাস। গলগি অ্যাপারাটাসের পাশেও লিখে রাখা হচ্ছে সিঙ্গেল মেমব্রেন সেল অর্গানেল। এটাও কিন্তু সিঙ্গেল মেমব্রেন। নিউক্লিয়াসটা ভালো করে পড়ো, নিউক্লিয়াস থেকে কোশ্চেন আসার চান্স আছে। গলগি অ্যাপারাটাস আর গলগি সিঙ্গেল মেমব্রেন। আর গলগি অ্যাপারাটাসটা কি? তো ধরে নাও এটা একটা সেল। এটা মনে করো একটা সেল। এবার এইটা মনে করো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ইনার মেমব্রেন, নিউক্লিয়াসের আউটার মেমব্রেন। এইটা মনে করো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ই আর, সেটা এসিআর হোক আর ই আর হোক। এবার এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের পাশেই এর মতনই দেখতে আর একটা সেল অর্গানেল থাকে। এর মতনই দেখতে আরো একটা সেল অর্গানেল থাকে, যেটার নাম হচ্ছে গলগি অ্যাপারাটাস। এইবার এই গলগি অ্যাপারাটাসটা অনেকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতনই অনেকটা দেখতে। তাই এটাও কিন্তু এরকম দেখো প্যারালালি অ্যারেঞ্জ নেটওয়ার্ক দিয়ে তৈরি। এই যে প্যারালালি অ্যারেঞ্জড নেটওয়ার্ক দিয়ে এটা তৈরি এরকম। এই নেটওয়ার্ক, এই প্যারালালি অ্যারেঞ্জ নেটওয়ার্কের এক একটাকে বলে সিস্টারনি, এক একটাকে বলে হচ্ছে সিস্টারনি। এবার গলগি অ্যাপারাটাসের দুটো ফেজ থাকে। একটা ফেজ, এই ফেজটা, এটাকে বলে হচ্ছে, এটা কনভেক্স, সরি, এটা হচ্ছে কনকেভ, যেটাকে বলা হচ্ছে তোমার সিস ফেজ, সিস ফেজ। আর অন্যদিকে যে এই সাইডটা কনভেক্স, যে ফেজটা, এই ফেজটা, এটাকে বলা হচ্ছে ট্রান্স ফেজ। সিস ফেজের আর একটা নাম ফর্মিং ফেজ, ফর্মিং ফেজ। ট্রান্স ফেজের আর একটা নাম ম্যাচিউরিং ফেজ। তো দুটো ফেজ থাকে। তো কিছুই না, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যা যা এনজাইম, লিপিড, যা যেটা তৈরি করে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বেরিয়ে গলগি বডির এই সিস ফেজে গিয়ে ফিউজ হয়ে যায়। এই দিকে গিয়ে ফিউজ হয়ে যায় এটা, এগুলো সব কেমিক্যাল গুলো গিয়ে গলগি বডির সিস ফেজে গিয়ে ফিউজ হয়। তারপরে এই এনজাইম লিপিড এগুলো না ইন্টারমিডিয়েট ফর্মে থাকে, মানে ওগুলো ঠিক ফাংশনাল ফর্মে থাকে না। গলগি বডির ভেতরে ওগুলো ফাংশনাল ফর্ম অ্যাকোয়ার করে। মানে গলগি বডির ভেতরে এই এনজাইম গুলোর প্রসেসিং, প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং হয়, প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং হয় গলগি বডির ভেতরে। এই ইন্টারমিডিয়েট ফর্মের যে এনজাইম গুলো আছে এগুলো ফাংশনাল না, সেগুলো ফাংশনাল ফর্ম নেয়, প্রসেসিং হয়ে ম্যাচিউরিং হয়, হয়ে প্যাকেজিং কিসের মধ্যে হয়, এরকম ছোট ছোট ভেসিকলের মধ্যে প্যাকেজিং হয়, এরকম ছোট ছোট ভেসিকলের মধ্যে প্যাকেজিং হয়। হ্যাঁ, গলগি বডি আসে না, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস, এগুলো আসে। তারপরে হচ্ছে কি হয় যে এই ভেসিকলের মধ্যে প্যাকেজিং হওয়ার পরে এরা সাইটোপ্লাজমে এরা রিলিজ হয়। সাইটোপ্লাজমে রিলিজ হওয়াটাকে সিক্রিশন বলে, সিক্রিশন। কবে তাড়াতাড়ি হয় না? এরপরে আমি গেটে একটা পোস্টার লাগাই দিব। তাহলে গলগি বডির মেন ফাংশন কি?
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা এনজাইম, লিপিড, প্রোটিন এগুলোকে প্রসেসিং, প্যাকেজিং এন্ড সিক্রিশন করা, ব্যাস। এবার যেমন ধরো যদি এই কোনো একটা ভেসিকলের মধ্যে ধরে নাও ডাইজেস্টিভ এনজাইম আছে, কোনো একটা ভেসিকলের মধ্যে মানে গলগি বডি এটাকে সিক্রিট করেছে, এটার মধ্যে ডাইজেস্টিভ এনজাইম আছে, তখন এই সেল অর্গানেলটাকে আমি বলবো লাইসোজোম। এই সেল অর্গানেলটাকে বলবো আমি লাইসোজোম। তাহলে লাইসোজোম তৈরি হয় গলগি বডি থেকে, কিন্তু লাইসোজোমের এনজাইমটা কিন্তু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হয়, এটা মনে রেখো। কারণ এর আগের দিন আমি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশনে আমি বলেছিলাম, এই যে দেখো, ডাইজেস্টিভ এনজাইম অফ লাইসোজোমস আর প্রডিউসড বাই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোনটার ফাংশন কি একটু মাথায় রেখো। তাহলে আপাতত তাহলে কি দাঁড়ালো, গলগি বডির কাজ হচ্ছে প্রসেসিং, প্যাকেজিং, সিক্রিশন করা। এর দুটো ফেজ থাকে, কনকেভ অর সিস ফেজ অর ফর্মিং ফেজ, আর একটা হচ্ছে কনভেক্স অর ট্রান্স ফেজ অর ম্যাচিউরিং ফেজ। কনভেক্স সিস ফেজে এনজাইম গুলো এসে লাগে, তাই এটাকে ফর্মিং ফেজ বলে। প্রসেসিং প্যাকেজিং হয়ে ভেসিকলের মধ্যে সিক্রিশন হয়। কোথায় সিক্রিশন হয়? ট্রান্স ফেজ দিয়ে আর ম্যাচিউরিং ফেজ দিয়ে সিক্রিশনটা হয়। তাহলে এটাই আছে, গলগি বডির মধ্যে অত বেশি কিছু নেই, ফাংশন গুলো বেশি ইম্পর্টেন্ট। তাহলে দেখো যে গলগি অ্যাপারাটাস কনসিস্টস অফ এ সেট অফ মেমব্রেন বাউন্ড ফ্লুইড ফিল্ড ভেসিকলস। এই যে মেমব্রেন বাউন্ড ফ্লুইড ফিল্ড, এই যে দেখো এরকম অনেকগুলো ভেসিকল দিয়ে তৈরি। ভেসিকলস, ভ্যাকিউলস এন্ড ফ্ল্যাটেন্ড সিস্টার্নি, এই যে দেখো এগুলোকে বলা হয়, এই প্যারালালি অ্যারেঞ্জ নেটওয়ার্ক গুলোকে বলা হয় সিস্টার্নি। সিস্টার্নি আর ইউজুয়ালি স্ট্যাক টুগেদার ইন প্যারালাল রোজ, প্যারালালি অ্যারেঞ্জ থাকে, এটাও একটা নেটওয়ার্কের মতো। তারপরে এত অব্দি আন্ডারলাইন করো আগে, গোটাটা লাগবে না। হুম। হুম, গোটাটা লাগবে না, ঠিক আছে। প্রথম দুটা লাইন আন্ডারলাইন করো। আচ্ছা, তারপরে দেখো সিস্টারনিয়ার ফর্মড এট ওয়ান এন্ড স্টপ কল্ড সিস ফেজ অফ গলগি। এই যে কোন দিকটা সিস ফেজ দেখো, ছবিতে দেখবে এই যে নিচের দিকটা, এই যে নিচের দিকটা দেখো সিস অর ফর্মিং ফেজ লেখা। আর দে আর বাডেড অফ as vesicles at the other phase of Golgi apparatus called trans phase। এই যে এই দিকের ফেজটার নাম হচ্ছে ট্রান্স অর ম্যাচিউরিং ফেজ। এটা হয়ে গেল গলগি বডির স্ট্রাকচার। আর গলগি বডির ফাংশন তো আমি তোমাদেরকে বলেই দিলাম। গলগি বডির ফাংশন এখানে দেখো, এক নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, পাশে স্টার দিয়ে রাখবা। দেয়ার মেইন ফাংশন অফ গলগি বডি সিক্রেটারি, ওরা জিনিসকে সিক্রিট করে। প্রথমে স্টোরেজ, প্রসেসিং, প্যাকেজিং, তারপরে সেক্রিশন। এই যে এটা একটা মনে রাখবা। দুই নাম্বার মনে রাখবা হচ্ছে ইট প্রডিউসেস ভ্যাকিউল অর সিক্রেটারি ভেসিকলস। গলগি বডি তোমার ভ্যাকিউলও তৈরি করে, আর সিক্রেটারি ভেসিকলস যেগুলোর মধ্যে সিক্রেটারি এনজাইম, প্রোটিন, তারপরে সেলুলোজ, মেলানিন পিগমেন্ট, ল্যাক্টোপ্রোটিন অফ মিল্ক, অনেক কিছু থাকতে পারে আর কি। দুই একটা মনে রেখো তাহলেই হবে, এনজাইম, প্রোটিন এগুলো মনে রেখো তাহলেই হবে। আর তিন নাম্বারের পাশেও স্টার দেবে। গলগি বডি হচ্ছে তোমার সেল ওয়াল সিনথেসিসে হেল্প করে, প্লাজমা মেমব্রেন সিনথেসিসে হেল্প করে, লাইসোজোম তৈরি করতেও হেল্প করে। ব্যাস, গলগি বডি শেষ। বেশি গোটা গোটা পড়তে যাবা না, গোটাটা লাগবেও না, সব আসবেও না, এগুলো অত এনসিইআরটি তে নেই। তাহলে একটা এক্সট্রা জিনিস বলে দিই, প্ল্যান্ট সেলের গলগি বডির একটা আলাদা নাম আছে। The plant cell contain many freely distributed subunits of Golgi apparatus, যেটাকে বলে ডিকটাইজোম। প্ল্যান্ট সেলের গলগি বডির একটা আলাদা নাম ডিকটাইজোম, এটা শুধু এই জাস্ট একটু
এক্সট্রা ইনফরমেশন হিসাবে মনে রেখো। হ্যাঁ বল। আছে? পেয়েছো? দেখো একটু খোঁজো, পেয়ে যাবে। এবার চলে আসো হচ্ছে আমাদের পরের সেল অর্গানেল, সেটা হচ্ছে লাইসোজোম। খুবই ইজি একদম। লাইসোজোমের এনজাইমটা কোথায় তৈরি হয় বললাম এক্ষুনি, বলো সবাই। লাইসোজোমের এনজাইমটা কোথায় তৈরি হয়? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, না, এনজাইমটা তৈরি হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হুম। এটাও কিন্তু পাশে লিখে রাখো সিঙ্গেল মেমব্রেন। এটাও লিখে রাখো সিঙ্গেল মেমব্রেন। কোনগুলো সিঙ্গেল কোনগুলো ডবল এটা কিন্তু, এই যে সিঙ্গেল মেমব্রেন। এবার লাইসোজোমের মধ্যে মেইনলি পাওয়ারফুল এনজাইম থাকে। এনজাইমটা তৈরি হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, বারবার বলছি। ফাংশন: লাইসোজোম তোমার ইন্ট্রাসেলুলার ডাইজেস্টিভ সিস্টেমে হেল্প করে, সেই জন্য এদেরকে ডাইজেস্টিভ ব্যাগ বলে। এরা কি কি ডাইজেস্ট করতে পারে? ফরেন মেটেরিয়াল, যেমন ধরে নাও কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, সেই জন্য এরা বা আমাদের সেলকে ইনফেকশন থেকে বাঁচায়। 1 নাম্বার। 2 নাম্বার, লাইসোজোমের 2 নাম্বার ফাংশন হচ্ছে, লাইসোজোম যদি কোনো আমাদের সেল এর ভেতরে ওয়ার্ন আউট অ্যান্ড পুয়ারলি ওয়ার্কিং সেলুলার অর্গানেল থাকে, সাপোজ সেলের ভিতরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কাজ করা বন্ধ করে দিয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাজ করা বন্ধ করে দিয়েছে, তাহলে লাইসোজোম কি করবে? কতগুলো লাইসোজোম আসবে এখানে, এসে ওদের ডাইজেস্টিভ এনজাইম সিক্রিট করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে ডাইজেস্ট করে, ওটা সেলের অন্যান্য, এই মনে করো এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে ডাইজেস্ট করে সেলের অন্য কোনো বিল্ডিং কাজে লাগিয়ে দিল, বা ওখান থেকে এনার্জি প্রডিউস করে দিল। তো যেহেতু এরা খারাপ জিনিস, মানে সেলের, সেলটাকে যদি একটা বাড়ি ঘরের মতো ভাবো, বাড়ি ঘরের মনে করো পুরনো ফার্নিচার খারাপ হয়ে গেছে, ওটাকেও ক্লিন করে দিল, সেই জন্য ওকে ডেমোলিশন স্কোয়াড, স্ক্যাভেঞ্জার্স, সেলুলার হাউসকিপার, তারপরে গার্বেজ ডিসপোজাল সিস্টেম, এরকম অনেক নাম দেওয়া হয়। হুম, ঠিক আছে। কোনটা কিসের জন্য, ওকে ডাইজেস্টিভ ব্যাগ কেন বলে, তার জন্য যদি তুমি লেখো পুয়ারলি ওয়ার্কিং সেল অর্গানেল কেও ডাইজেস্ট করে, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। ডাইজেস্টিভ ব্যাগের অ্যান্সারটা এটা 1 নাম্বারটা, যেহেতু ওরা সেলুলার ডাইজেশন, ব্যাকটেরিয়া ভাইরাসকে ডাইজেস্ট করে, তার জন্য ডাইজেস্টিভ ব্যাগ নাম দেওয়া হয়েছে। পুয়ারলি ওয়ার্কিং সেল অর্গানেলকে ডাইজেস্ট করার জন্য সেলুলার হাউসকিপার নাম দেওয়া হয়েছে, বা স্ক্যাভেঞ্জার নাম দেওয়া হয়েছে। স্ক্যাভেঞ্জার যেমন ধরো তোমার ভালচার, হাইনা, এরা কি করে? তোমার এনভায়রনমেন্টে যে ডেড বডি গুলো আছে ওগুলোকে খেয়ে ক্লিন করে। এটাও অনেকটা ওরকম কাজ। আবার যদি আমাদের সেলের, সেলটাই কাজ করা বন্ধ করে দেয় ডিউরিং ব্রেকডাউন অফ সেল স্ট্রাকচার, সেলটাই মনে করো খারাপ হয়ে গেছে, সেল গেটস ড্যামেজ, তখন লাইসোজোম গোটা নিজের সেলকে নিজেই ডাইজেস্ট করে নেয়। লাইসোজোম মে বার্স্ট অ্যান্ড দা এনজাইমস ইট আপ দেয়ার ওন সেল, সেই জন্য এটাকে সুইসাইড ব্যাগ বলে। কোনটার জন্য কি বলে সেটা কিন্তু মনে রেখো, এটার সাথে ওটা গুলালে হবে না, অনেকগুলো নাম আছে, একটু মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, এই বক্সটা কি আছে? না, স্যার। এবার চলে যাও মাইটোকন্ড্রিয়া। এবার আসি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার পাশে লিখে রাখো ডাবল মেমব্রেন। মাইটোকন্ড্রিয়ার পাশে লেখা হচ্ছে ডাবল মেমব্রেন। দেখো, মাইটোকন্ড্রিয়া শুধুমাত্র ইউক্যারিওটিক সেলেই পাওয়া যায়, প্রোক্যারিওটিক সেলে পাওয়া যায় না। মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল মানে ইউক্যারিওটিক সেল। তো মনে করো এটা হচ্ছে একটা সেল, এটা মনে করো একটা সেল। এই সেল ফুড নিচ্ছে, আমরা যে ফুড খাচ্ছি, স্টমাকে যে ফুডের ডাইজেশন হচ্ছে, সেটা ব্লাডে যাচ্ছে, ব্লাডে অ্যাবসর্ব হচ্ছে, ব্লাড ওটাকে আমাদের বডি সব সেলের মধ্যে পাঠাচ্ছে। তো সেলের মধ্যে ফুড আসলো, মনে করো গ্লুকোজ, গ্লুকোজ। তো প্রথমে হয় কি, গ্লুকোজটা পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়। এগুলো নেই বইতে, ক্লাস 10-এ আছে, তাও বলে রাখছি। গ্লুকোজটা পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়।
প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস আমাদের মেইন এখন এইমটা কি, গ্লুকোজ মানে ফুড থেকে এনার্জি তৈরি করা, যাতে করে আমরা আমাদের বডি ফাংশনিং গুলো করতে পারি। তো গ্লুকোজ থেকে আমরা এনার্জি কিভাবে বার করি? প্রথমে গ্লুকোজটা পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়। তারপরে এই যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া মনে করো এইরকম একটা, মানে অনেকটা মানে পিনাটস এর মতো দেখতে। ওটাকে তুমি যদি হাফ করো তাহলে দেখবা যে এর ইন্টারনাল স্ট্রাকচারটা এরকম। ইন্টারনাল স্ট্রাকচারটা এরকম। এইটা হচ্ছে ওর আউটার মেমব্রেন, এটা হচ্ছে আউটার মেমব্রেন, এইটা হচ্ছে ইনার মেমব্রেন। দুটা মেমব্রেনের পাশে মাঝখানে একটা ইন্টার মেমব্রেন স্পেস থাকে। আর আউটার মেমব্রেনের একটা নেচার হচ্ছে আউটার মেমব্রেনটা পোরাস হয়। পোরাস মানে ছোট ছোট ফুটো থাকে, মাইক্রোস্কোপিক পোর্স থাকে, পোরাস হয়, যাতে করে এই পাইরুভিক অ্যাসিডটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকতে পারে। কিন্তু ইনার মেমব্রেনটা পোরাস হয় না, ওটা ফোল্ডেড হয়। ইনার মেমব্রেন ইনার মেমব্রেনটা নন পোরাস এন্ড ফোল্ডেড হয়। এই যে ফোল্ড গুলোকে দেখতে পাচ্ছি, এই ফোল্ড গুলোকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টি প্লুরালে বলে ক্রিস্টি, সিঙ্গুলারে বলে ক্রিস্টা, লাস্টের ইটা হবে না। তো এই ক্রিস্টি গুলোর সাথে এরকম ব্যাডমিন্টন খেলার র্যাকেটের মতো একটা জিনিস লেগে থাকে, এইরকম একটা জিনিস লেগে থাকে। স্ট্রাকচারটা ভালো করে বোঝো, তাহলে অনেকটা হয়ে যাবে। আমি সবগুলো ক্রিস্টিতে আমি এই জিনিসটা আঁকাচ্ছি না, দুটোতে আঁকাচ্ছি। এইটার নাম হচ্ছে F0 F1 পার্টিকেল। F0 F1 পার্টিকেল একটা নাম, অর এটিপি সিনথেস। এটিপি সিনথেস আরো অনেক নাম আছে তোমার, অক্সিজোম, অক্সিজোম অর সাব ইউনিট অফ ফার্নান্ডেজ। আর বাদ দাও, তুমি মোটামুটি তুমি মনে রাখো F0 F1 পার্টিকেল অর এটিপি সিনথেস। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, যে যখন এই পাইরুভিক অ্যাসিডটা এবার তারপরে কি হয় বলতো, এটা মাইটোকন্ড্রিয়াতে ঢোকে। পাইরুভিক অ্যাসিডটা মাইটোকন্ড্রিয়াতে ঢুকলো, তার সাথে সাথে মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেনও ঢোকে। এবার এই অক্সিজেন পাইরুভিক অ্যাসিডকে ব্রেক করে। অক্সিজেন পাইরুভিক অ্যাসিডকে ব্রেক করে। ব্রেক করার সময় তৈরি হয় কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার। কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি হয়। আর পাইরুভিক অ্যাসিডের মধ্যে যা এনার্জি ছিল ওই এনার্জিটা রিলিজ হবে। পাইরুভিক অ্যাসিডের মধ্যে যা এনার্জি ছিল ওই এনার্জিটা রিলিজ হবে। এবার এই এনার্জিকে তো ধরে রাখতে হবে, আইদার এই এনার্জিটাকে কাজে লাগাতে হবে, তাহলে এটাকে স্টোর করতে হবে। যদি তুমি কোনো ফিজিক্যাল ওয়ার্ক করো তাহলে এনার্জিটা সঙ্গে সঙ্গে ইউটিলাইজ হবে। তোমার হার্টবিটের জন্য বা কোনো বডি ফাংশনিং এর জন্য কিছুটা এনার্জি সঙ্গে সঙ্গে ইউটিলাইজ হয়ে যায়। কিন্তু তুমি মনে করো ঘুমিয়ে আছো, তাহলে 100টা এনার্জি তৈরি হলো, 50টা এনার্জি কাজে লাগলো, বাকি 50টা এনার্জিকে তুমি যদি স্টোর না করো তাহলে তো ওটা ওয়েস্টেজ হয়ে যাবে। তাহলে এনার্জিটাকে স্টোর করতে হবে, তাহলে স্টোর করার বুদ্ধি কি? এই যে F0 F1 পার্টিকেল, ধরো না এখানে একটা F1 পার্টিকেল আমি ড্র করলাম। এ কি করে, এডিপি বলে একটা বস্তু আছে। এডিপি, এডিপি এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসাইন ডাইফসফেট। অ্যাডিনোসাইন ডাইফসফেট, ডাই মানে এডিপি হচ্ছে তোমার নাইট্রোজেন দিয়ে তৈরি একটা কম্পাউন্ড। কি দিয়ে তৈরি বললাম? নাইট্রোজেন দিয়ে তৈরি একটা কম্পাউন্ড। আমি এডিপি এর স্ট্রাকচার, মানে অ্যাডিনোসাইন হচ্ছে নাইট্রোজেন দিয়ে তৈরি একটা কম্পাউন্ড, এগুলো ক্লাস 12-এ আছে, যাই হোক
তাও 11-এ আছে, তাও দেখাই দিই। স্ট্রাকচার অফ অ্যাডিনোসাইন, এটা আমাদের ডিএনএ তেও থাকে। এর আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম না, অ্যাডিনিন, থাইমিন, সাইটোসিন, বলেছিলাম না ওই অ্যাডিনিন। এই যে এইটা হচ্ছে তোমার অ্যাডিনিনের স্ট্রাকচার, এইটা হচ্ছে অ্যাডিনিন, অ্যাডিনোসাইনের স্ট্রাকচার। এই যে এইটা হচ্ছে অ্যাডিনিন, অ্যাডিনিনের সাথে একটা সুগার লেগে আছে। ওই যে ডিএনএ বলছিলাম না, পেন্টোজ সুগার, তার সাথে একটা নাইট্রোজেনাস বেস অ্যাডিনিন, ওইটা, এটা হচ্ছে অ্যাডিনোসাইনের স্ট্রাকচার। তো এখন এটা দেখো, এই যে জায়গায় জায়গায় নাইট্রোজেন দেখা যাচ্ছে, তার মানে এটা অ্যাডিনোসাইনটা হচ্ছে নাইট্রোজেন আর সুগার দিয়ে তৈরি একটা কম্পাউন্ড। তো ব্যাপারটা হচ্ছে কি, যে এখন অত কমপ্লেক্সিটিতে যাচ্ছি না, মনে করো অ্যাডিনোসাইন একটা কম্পাউন্ড, নাইট্রোজেন দিয়ে তৈরি, সুগার দিয়ে তৈরি, ওর সাথে দুটো ফসফেট লেগে আছে, ওর সাথে দুটো ফসফেট লেগে আছে, দুটো ফসফেট। তাহলে দুটো ফসফেট লেগে থাকলে তাহলে ওটার নাম বলবো এডিপি, অ্যাডিনোসাইন ডাই। ডাই মানে দুটো ফসফেট। কি হয় যে যখন এই খাবারটা, আমরা যে খাবারটা খেলাম, যে মানে গ্লুকোজ, গ্লুকোজের মধ্যে এনার্জিটাকে বের করব, তার জন্য গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে কনভার্ট করলাম, পাইরুভিক অ্যাসিডটা গেল মাইটোকন্ড্রিয়াতে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে পাইরুভিক অ্যাসিডটা অক্সিজেন দিয়ে ব্রেক হলো, হয়ে বাই প্রোডাক্ট কার্বন ডাই অক্সাইড, ওয়াটার তৈরি হলো, আর এনার্জিটা রিলিজ হলো। কিছু এনার্জিকে আমরা সঙ্গে সঙ্গে ইউটিলাইজ করলাম, কিন্তু বাদ বাকি এনার্জিকে আমরা স্টোর করব। কিভাবে স্টোর করব? এই F1 যে পার্টিকেলটা, এই র্যাকেটের মতো, এটা কি করে, এডিপির সাথে আরো একটা ফসফেটকে লাগিয়ে দেয়। এডিপির সাথে আরো একটা ফসফেটকে লাগিয়ে দেয়, তাহলে আগে ছিল দুটো ফসফেট, এখন কটা হয়ে গেল? তিনটা। তাহলে ওটার নাম হয়ে গেল এটিপি, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। ঠিক আছে, এডিপিটা কিসে কনভার্ট হয়ে গেল? এটিপি তে, অ্যাডিনোসাইন ট্রাই, টি ফর ট্রাই, ট্রাই মানে এখন ওর সাথে তিনটা ফসফেট লেগে গেল। এবার যখনই এইটা করবে, এডিপির সাথে যখন আর একটা ফসফেট লাগাবে, এই যে এনার্জিটা, এনার্জিটা এর মধ্যে স্টোর হয়ে যায়, এটিপির ভিতরে স্টোর হয়ে যায়। এই এটিপিটাকে তুমি একটা ব্যাটারির মতো ভাবো, ওর মধ্যে খাবারকে ব্রেকডাউন করে যে এনার্জিটা রিলিজ হলো, ওটা ওর মধ্যে স্টোর করে দিল। তো ভালো, ভালো কথা, এই এটিপি তৈরি করলো। তাহলে মাইটোকন্ড্রিয়ার মেন কাজ হচ্ছে যে এনার্জিটা তৈরি হলো, এই এনার্জিকে এটিপির মধ্যে স্টোর করা। স্যার কোয়েশ্চেন হচ্ছে, এই কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, এগুলোর কি হবে? এগুলো মাইটোকন্ড্রিয়া থেকে বেরোবে, সেল থেকে বেরোবে, ব্লাডে যাবে, ব্লাড থেকে লাংসে যাবে, ব্রিদিং আউট করে বের করে দিবে। তারপরে স্যার এই অক্সিজেনটাকে কিভাবে আনবো? অক্সিজেনটা ব্রিদিং ইন করে লাংসে আসলো, লাংস থেকে ব্লাডে গেল, ব্লাড থেকে সেলে চলে আসলো। তো এটা, এই প্রসেসটার নাম কি? এই প্রসেসটার নাম হচ্ছে রেসপিরেশন। এই প্রসেসটার নাম হচ্ছে রেসপিরেশন। যেহেতু এই প্রসেসে অক্সিজেন লাগছে, তাই এটাকে বলে অ্যারোবিক রেসপিরেশন। এটাকে বলে অ্যারোবিক, এয়ার থেকে অ্যারোবিক, এয়ার মানে অক্সিজেন, অক্সিজেনের হেল্পে হচ্ছে, তাই এটা অ্যারোবিক রেসপিরেশন। কিন্তু কোনো কোনো অর্গানিজম আছে, যেমন ব্যাকটেরিয়া, ওদের তো মাইটোকন্ড্রিয়া নাই, তাহলে সেটা ওরা কি করে? ওরা অ্যানারোবিক রেসপিরেশন করে, মানে অক্সিজেন ছাড়াই ওরা ফুডকে ব্রেকডাউন করে এনজাইম। স্যার মাইটোকন্ড্রিয়া, তাহলে গ্লাইকোলাইসিস প্রসেসটা, মানে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হওয়াটা, ওটা মাইটোকন্ড্রিয়ার বাইরে হচ্ছে। তাহলে মাইটোকন্ড্রিয়ার বাইরে কি আছে? ফ্লুইডটার নাম কি বলো? সাইটোপ্লাজম। তাহলে গ্লাইকোলাইসিসটা হয় সাইটোপ্লাজমে। আর মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ঘটনাটা ঘটছে, এটার নাম হচ্ছে ক্রেবস সাইকেল। এটার নাম হচ্ছে ক্রেবস সাইকেল। স্যার এত কিছু কি মনে রাখতে হবে? না, আমি বলছি জাস্ট, কি মনে রাখতে হবে বই থেকে দাগিয়ে দেবো। ক্রেবস সাইকেলটা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে। তো স্যার এই এটিপির কি, এটিপির মধ্যে তো ঠিক আছে, এটিপির মধ্যে এনার্জি স্টোর করে নিলাম, আমরা সারাদিনে মাছ, মাংস, ভাত, ডিম যাই খাচ্ছি, ওর মধ্যে থেকে যা এনার্জি, এনার্জিটাকে আমরা বের করলাম। এরকম ভাবে গ্লুকোজ, শোনো, আমি প্রোটিন খাই, আমি ফ্যাট খাই, আমি তোমার হচ্ছে কার্বোহাইড্রেট খাই, যাই খাই না কেন, সবই ইভেনচুয়ালি গ্লুকোজেই কনভার্ট হয়। বুঝলাম? তো মানে এনার্জি তৈরি করার সময় ওই গ্লুকোজটা প্রথমে পাইরুভিক অ্যাসিড হবে, পাইরুভিক অ্যাসিডটা চলে যাবে মাইটোকন্ড্রিয়াতে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে পাইরুভিক অ্যাসিডটা অক্সিজেন দিয়ে ব্রেক হবে,
ব্রেক হয়ে ওর মধ্যে যা এনার্জি আছে রিলিজ হবে, এনার্জিটা এটিপির মধ্যে স্টোর হবে। এবার কোশ্চেন হচ্ছে এটিপিটা দিয়ে এবার করবো কি। এটিপির মধ্যে যে এনার্জিটা স্টোর হলো ওইটা দিয়ে করবো কি। ধরে নাও তুমি হাঁটছো চলছো বা তুমি পড়াশোনা করছো, এনার্জি লাগে কিনা তখন, তখন এই এটিপিটা আবার ব্রেক হবে। এটিপিটা যদি ব্রেক হয়ে যায়, এটিপি যেগুলো দিয়ে তৈরি হয়েছিল, এটিপির সাথে আরো একটা ফসফেট লেগে এটিপি তৈরি হয়েছিল, তো এটা আবার ওই আগেরটাতেই ফিরে যাবে, মানে এটিপিটা আবার ব্রেক হয়ে এডিপি আর ফসফেটেই ব্রেক হয়ে যাবে। আর ওর মধ্যে যে এনার্জিটা ছিল, এনার্জিটা রিলিজ হবে, ওই এনার্জিটা দিয়েই আমরা সব কাজগুলো করব। বডির ভিতরের যত কেমিক্যাল রিয়াকশন, হাঁটা চলা দৌড়ানো যা যা কিছুতে এনার্জি লাগে। তাহলে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মেন কাজ, অ্যারোবিক রেসপিরেশনে হেল্প করা। বুঝতে পারলে এখানে সব? এখানে কিন্তু আর কিছু নেই। এটিপি টেটিপি সব আমি বলে দিলাম, সবই এখন এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে চলে আসো। দেখো, মাইটোকন্ড্রিয়ার প্রথমে স্ট্রাকচারটাতে চলে আসো, যে ইচ মাইটোকন্ড্রিয়া ইজ বাউন্ডেড বাই এ ডাবল মেমব্রেন। মাইটোকন্ড্রিয়ার পাশে ডাবল মেমব্রেন লিখেছো তো? ডাবল মেমব্রেন। ঠান্ডা লাগছে? আচ্ছা, মাইটোকন্ড্রিয়া ইজ এ ডাবল মেমব্রেন স্ট্রাকচার। এই যে দেখো ডাবল মেমব্রেন, আউটার মেমব্রেনটা কিরকম বললাম? পোরাস বলেছিলাম না? আর ইনার মেমব্রেনটা কি? ফোল্ডেড। ফোল্ড গুলোকে কি বলে? ক্রিস্টি। ক্রিস্টির সাথে তোমার কি লেগে থাকে? ব্যাডমিন্টন খেলার র্যাকেটের মতো কি লেগে থাকে? F1 পার্টিকেল অর অক্সিজম। অ্যাকচুয়ালি ওটার পুরো নাম F0 F1 পার্টিকেল, যাই হোক, F1 পার্টিকেল। আর মাইটোকন্ড্রিয়ার ভিতরে একটা ফ্লুইড থাকে যেখানে অনেক এনজাইম থাকে, ওটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। এটাকে এত অব্দি ব্র্যাকেট করে দাও, এত অব্দি ব্র্যাকেট করে দাও। এবার দেখো মাইটোকন্ড্রিয়ার ফাংশন। মাইটোকন্ড্রিয়া ইজ দ্য সাইট অফ সেলুলার রেসপিরেশন। মাইটোকন্ড্রিয়া ইজ দ্য সাইট অফ সেলুলার রেসপিরেশন। এই প্রসেসটার নাম রেসপিরেশন। যেখানে অক্সিজেনকে ইউজ করে কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ ফ্যাট এগুলোকে আমরা ব্রেক ডাউন করে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার ভেপার তৈরি হয়, ওগুলোকে বাইরে বের করে দিই। কিন্তু এই এই অক্সিডেশনের জন্য, অক্সিজেন দিয়ে ব্রেক করাকে অক্সিডেশন বলে, তার জন্য যে এনার্জিটা রিলিজ হয়, ওই এনার্জিটাকে আমরা কিসের মধ্যে স্টোর করি? এটিপি। এটিপির ফুল ফর্ম অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। আর সেই জন্য এটিপি কে, সরি, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়, যেহেতু এ এনার্জি রিলিজ করছে। আর এটিপি, তোমাকে এটিপি কে এনার্জির ক্যারিয়ার কেন বলে সেটাও বলেছে। এটিপির ফুল ফর্ম অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। এটিপি ইজ জেনারেলি নোন অ্যাজ এনার্জি ক্যারিয়ার অর এনার্জি কারেন্সি অফ দ্য সেল। আচ্ছা, এবার এবার অন্য অন্য ফ্যাক্টে চলে আসি মাইটোকন্ড্রিয়ার। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোম থাকে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোম থাকে। এবার রাইবোজোমের ফাংশন তোমরা জানো একটু হলেও, যদিও পড়ানো হয়নি কিন্তু আমি অনেকবার বলেছি রাইবোজোমের ফাংশন কি। কি তৈরি করা? প্রোটিন তৈরি করা। সেই জন্য মাইটোকন্ড্রিয়া নিজের প্রোটিন নিজেই বানাতে পারে। ওকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অন্য কোনো সেল অর্গানেলের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হয় না। যেহেতু ওর নিজস্ব রাইবোজোম আছে, তাই ও নিজের প্রোটিন যেহেতু নিজেই বানাতে পারে, তাই ওকে সেমি অটোনোমাস সেল অর্গানেল বলে। সেমি অটোনোমাস। বুঝলাম? এক। দুই নাম্বার হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আবার নিজস্ব সার্কুলার ডিএনএ আছে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব আবার ডিএনএ আছে, আর ডিএনএ তোমরা খুব ভালো করে জানো, ডিএনএ এর মধ্যে জিন থাকে, জিন ক্যারেক্টারকে ক্যারি করে, হ্যাঁ কি না? তার মানে মাইটোকন্ড্রিয়া নিজস্ব ক্যারেক্টারও আছে। সেই জন্য যখন সেল ডিভিশন হয়, তখন একটা মাইটোকন্ড্রিয়া দুটো মাইটোকন্ড্রিয়াতে এরকম ভাবে ভাগ হয়ে দুটো সেলের মধ্যে ডিভাইড হয়ে যায়, নিজে নিজেই ডিভাইড হয়ে যায়, একটা মাইটোকন্ড্রিয়া থেকে দুটো মাইটোকন্ড্রিয়া হয়ে যায়। সেই জন্য যেহেতু ওর নিজস্ব ডিএনএ আছে, তাই মাইটোকন্ড্রিয়া যেহেতু ডিভিশন করতে পারে, তাই ওকে সেলফ রেপ্লিকেটিং সেল অর্গানেলও বলে।
নিজের একটা রেপ্লিকা বানালো, সেলফ রেপ্লিকেটিং সেল অর্গানাল, যেহেতু ওর ওন ডিএনএ আছে। মাইটোকন্ড্রিয়াকে তাই এলিয়েন পার্টিকেল বলা হয়, ভাবা হয় এলিয়েন পার্টিকেল। ভাবা হয় যে যে যখন মানে আর্থে প্রথম লাইফ তৈরি হয়েছিল, তখন একটা অ্যাস্টেরয়েড আমাদের আর্থে এসে স্ট্রাইক করে। ওই অ্যাস্টেরয়েডের মধ্যে এইরকম ব্যাকটেরিয়ার মতো কিছু অর্গানিজম ছিল। মাইটোকন্ড্রিয়ার শেপটা তখন একটা ব্যাকটেরিয়ার মতো। তো এটা নিজেকে ওই এনভায়রনমেন্টে বাঁচিয়ে রাখার জন্য তখনকার যে লাইফ ফর্ম ছিল, ওই লাইফ ফর্মের সেলের মধ্যে ঢুকে যায়। ঢুকে গিয়ে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি করে। সিম্বায়োসিস মানে কি, দুজন দুজনকে হেল্প করে। তো মাইটোকন্ড্রিয়া যাই সেলের মধ্যে ঢুকলো, সেই সেলকে এনার্জি দিয়ে হেল্প করলো, তার বদলে এই যে গ্লুকোজ মানে কি ফুড নিল, শেল্টার নিল ওই সেলের থেকে। কিন্তু এখন মাইটোকন্ড্রিয়া আমাদের ইউক্যারিওটিক সেলের একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে। এখন মাইটোকন্ড্রিয়াকে ছাড়া আমরাও বাঁচবো না, আমরা ছাড়া মাইটোকন্ড্রিয়াকেও বাঁচবে না। কিন্তু কেন দেখো না, একটা অর্গানিজমের মতো নিজস্ব ডিএনএ আছে, একটা মনে হচ্ছে যেন একটা আলাদাই একটা ব্যাকটেরিয়া। নিজস্ব রাইবো প্রোটিন তৈরি করার জন্য নিজস্ব রাইবোসোম আছে, এনার্জি তৈরি করার মেকানিজম আছে। বুঝতে পারলা কথাটা? কিন্তু এটা কিন্তু থিওরি, এটা প্রুভেন না, এটা প্রুভেন না। তো এই জিনিসটাও তাও দেখা, তাই দেখো স্ট্রাকচারে লেখা আছে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোমও আছে, আবার নিজস্ব সার্কুলার ডিএনএও কিন্তু ওদের মধ্যে আছে। যেহেতু নিজের রাইবোজোম আছে, তাই ওরা নিজেদের প্রোটিন নিজেরাই বানাতে পারে। আচ্ছা, এই যে এই লাইনটা মার্ক করো, mitochondria are able to make some of their own protein, so they are regulated regarded as semi autonomous organelle। প্লাস এটাও লিখে রাখো সেলফ রেপ্লিকেটিং, সেলফ রেপ্লিকেটিং as they have own DNA। এটা একটা হয়ে গেল। তাহলে মাইটোকন্ড্রিয়া রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে বলো, এটিপি এটিপি এনার্জি এই সব ব্যাপারে। হুম। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে প্লাস্টিড। নেক্সট সেল অর্গানেল হচ্ছে প্লাস্টিড। এটার পাশেও লিখে রাখো ডাবল মেমব্রেন। ডাবল মেমব্রেন। প্লাস্টিড হচ্ছে এমন একটা সেল অর্গানেল যেটা যে শুধু ইউক্যারিওটিক সেলেই পাওয়া যায় এমন না, ব্যাকটেরিয়ার মধ্যে অনেক প্লাস্টিড পাওয়া যায়। যেমন ব্লু গ্রিন অ্যালগি, ওগুলোর মধ্যে, ওগুলো কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া, ওটার মধ্যে প্লাস্টিড আছে, যার মধ্যে পিগমেন্ট আছে। কোনো কোনো ব্যাকটেরিয়া ফটোসিনথেসিস করতে পারে। এবার প্লাস্টিড তোমাকে হচ্ছে দেখো মাইটোকন্ড্রিয়ার মতো এদেরও নিজস্ব রাইবোসোম আর ডিএনএ আছে। লাইক মাইটোকন্ড্রিয়া, the plastid also have their own genome, DNA and ribosome. They are self-replicating organelle like mitochondria. এটাও মাথায় রেখো, ঠিক একদম মাইটোকন্ড্রিয়ার মতো প্লাস্টিডও, ওরও নিজস্ব ডিএনএ নিজস্ব রাইবোসোম আছে। এবার প্রথমে চলে আসো প্লাস্টিডের টাইপস: ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। প্লাস্টিড মেইনলি প্ল্যান্ট সেলেই পাওয়া যায়, অ্যানিমাল সেলে কোনো প্লাস্টিড থাকে না। লিউকোপ্লাস্ট নেই, ও ক্লোরোপ্লাস্ট পরে আছে, পরে আছে, ক্লোরোপ্লাস্ট পরে আছে বলছি। ব্যাপারটা হচ্ছে কি, যে ক্রোমোপ্লাস্ট হচ্ছে, শোনো আগে আমার এখান থেকে দেখো, ক্লোরোপ্লাস্ট হচ্ছে গ্রিন কালারের পিগমেন্ট, যেটা গ্রিন কালারের প্লাস্টিক, যেটার মধ্যে ক্লোরোফিল থাকে পাতার মধ্যে, আমরা সবাই জানি, যেটা ফটোসিনথেসিস করে। গ্রিন বাদ দিয়ে, এক্সেপ্ট গ্রিন, অন্য কোনো কালার থাকলে ওই প্লাস্টিককে ক্রোমোপ্লাস্ট বলে। কালার্ড প্লাস্টিক, রেড, অরেঞ্জ, ইয়েলো,
যেগুলো ফ্লাওয়ারের মধ্যে থাকে। দাঁড়াও। তো তোমার হচ্ছে কালার প্লাস্টিডকে বলে ক্রোমোপ্লাস্ট। ক্রোমা মানে কি কালার। তো রেড, ইয়েলো, অরেঞ্জ, এগুলো হচ্ছে তোমার সব ক্রোমোপ্লাস্টের মধ্যে পড়ে, ব্লু, ভায়োলেট ভায়োলেট যা আছে। আর লিউকোপ্লাস্ট হচ্ছে কালারলেস প্লাস্টিড। তো এবার তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই। তোমাদেরকে একটা জিনিস দেখাই হচ্ছে এই হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস বলি, ক্রোমোপ্লাস্টেরও অনেক টাইপ হয়। যেমন মনে করো যদি কোনো ক্রোমোপ্লাস্টের মধ্যে জ্যান্থোফিল, লিখো না এগুলা, জ্যান্থোফিল পিগমেন্ট থাকে তাহলে ওই ক্রোমোপ্লাস্টের কালার ইয়েলো হয়। যদি কোনো ক্রোমোপ্লাস্টের মধ্যে তোমার হচ্ছে ক্যারোটিনয়েড পিগমেন্ট থাকে তাহলে ওই ক্রোমোপ্লাস্টের কালার রেড হয়। বুঝতে পারলে, এরকম অনেক কালারের ক্রোমোপ্লাস্ট হয়। আরো অনেক অনেক এক্সাম্পল আছে ক্রোমোপ্লাস্টের। আমি দুটা বললাম, জ্যান্থোফিল ইয়েলো কালারের ক্রোমোপ্লাস্ট, ওর মধ্যে জ্যান্থোফিল তোমার পিগমেন্ট থাকে। যেই ক্রোমোপ্লাস্টে ক্যারোটিনয়েড পিগমেন্ট থাকে ওটা রেড কালারের হয়। তার মানে ধরো নাও জবা ফুল, ওর মধ্যে ক্যারোটিনয়েড আছে। তারপরে মনে করো আহ তোমার গাজর, রেডিশ, ওটা অরেঞ্জ কালারের হয়, ওটার মধ্যে ক্যারোটিনয়েড জ্যান্থোফিল দুটোই আছে, রেড প্লাস ইয়েলো অরেঞ্জ এরকম টাইপের। কিন্তু যদি কোনো প্লাস্টিডের মধ্যে ক্লোরোফিল বলে পিগমেন্ট থাকে তাহলে ওটা কি হবে, কালারটা গ্রিন কালারের হবে। তো অনেক রকম, সেটা হয়ে গেল ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে। তো অনেক পিগমেন্ট হয়, জ্যান্থোফিল, ক্যারোটিনয়েড, ক্লোরোফিল, আলাদা আলাদা কালার, আলাদা আলাদা, এগুলোর আলাদা আলাদা ফাংশন। লিউকোপ্লাস্টের মধ্যে কোনো কালার টালার কিছু থাকে না। হ্যাঁ, কালারলেস। হ্যাঁ, লিউকোপ্লাস্ট যেমন একটা লিউকোপ্লাস্ট, দেখো লিউকোপ্লাস্টের কোনো কালার হয় না। মেনলি এটা ফুডকে স্টোর করে, কি ফুডকে স্টোর করে। দেখতে পাচ্ছ তো সবাই, যদি ও কার্বোহাইড্রেটকে স্টোর করে তাহলে ওর নাম অ্যামাইলোপ্লাস্ট। যদি ও লিপিড মানে ফ্যাটকে স্টোর করে তাহলে ওটার নাম এলাইওপ্লাস্ট। যদি ওটা প্রোটিনকে স্টোর করে তাহলে ওটার নাম অ্যালিউরোপ্লাস্ট। আলাদা আলাদা লিউকোপ্লাস্ট, মেনলি এগুলো ফুডকেই স্টোর করে। আর ক্রোমোপ্লাস্ট তো হচ্ছে তোমার দে রেঞ্জ ফ্রম ব্রাউনিশ টু রেডিশ ইন কালার। এই 1 নাম্বার পয়েন্টটা পড়ো, এদের ডিফারেন্সের 1 নাম্বার পয়েন্টটা পড়বে আর 5 নাম্বার পয়েন্টটা পড়বে। দুটা পড়লেই হবে। এটার কাজ কি, দে প্রোভাইড কালার টু অর্গানস টু অ্যাট্রাক্ট পলিনেটার্স অ্যান্ড ডিসসেমিনেটার্স। কথাটার মানে কি, দেখো ক্রোমোপ্লাস্ট, এই যে রেড, ইয়েলো, এগুলা কালার কিসের মধ্যে থাকে, ফ্লাওয়ারের মধ্যে থাকে, ফ্রুটের মধ্যে থাকে। ফ্লাওয়ারের কালারফুল হওয়ার কারণ পলিনেটার্স, ইনসেক্টদেরকে অ্যাট্রাক্ট করা, তাহলে পলিনেশন হবে। তাছাড়া ফ্রুট কেন কালারফুল হয়, যাতে অ্যানিমালরা অ্যাট্রাক্টেড হয়, তারপরে ফ্রুটটাকে খেয়ে যাতে সিডটাকে দূরে কোথাও ডিসপার্স করে। তো পলিনেশন করাদেরকে পলিনেটর বলে, আর সিড যারা ডিসপার্সাল করে তাদেরকে ডিসসেমিনেটরস বলে। ওটা ফ্রুটের দিক থেকে আর কি। তো এটা হচ্ছে লিউকোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্টের দুটা ডিফারেন্স করলেই হবে। টাইপস গুলো একটু মনে রেখো, বিশেষ করে লিউকোপ্লাস্টের টাইপস গুলো, কোন লিউকোপ্লাস্টে কোন ফুড স্টোর থাকে, পরে আবার যদিও আছে। আর ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্টের ডিফারেন্স, এটা আহ, এটা নাই তোমাদের, এটা আছে। হ্যাঁ, উপরেরটা, এটা নেই। আছে, দুটাই আছে। না, এটা লিউকোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট, এটা ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট। এটা ক্লোরোপ্লাস্ট গ্রিন কালার, এটা গ্রিন কালার আর এটা কালারফুল। ঠিক আছে, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার হচ্ছে পড়বা ক্লোরোপ্লাস্টের ফাংশন ফটোসিনথেসিস করা, আর ক্রোমোপ্লাস্টের ফাংশন তো বলেই দিলাম, যে পলিনেটরদেরকে অ্যাট্রাক্ট করা, ফ্রুট খাওয়ার জন্য অ্যানিমালদের। দুটা বললেই হবে।
আচ্ছা, তারপরে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এবার আমাদের মেইন যেটা হয়, দেখো ক্লোরোপ্লাস্ট আছে তো, এটা হচ্ছে ডাবল মেমব্রেন। ক্লোরোপ্লাস্ট হচ্ছে ডাবল মেমব্রেন। দেখো ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা বোঝো। দেখো ক্রোমোপ্লাস্টের স্ট্রাকচার পড়তে হবে না, লিউকোপ্লাস্টের স্ট্রাকচার পড়তে হবে না, কিন্তু ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার ড্রয়িং এর জন্য ইম্পর্টেন্ট। ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার, মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার মানে তোমাদেরকে ড্রয়িং করতে হবে। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, তারপরে হচ্ছে তোমার নিউক্লিয়াস। নিউক্লিয়াস এগুলো খুব ইম্পর্টেন্ট। তো ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট হচ্ছে তোমার এটাও ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল। বেশি কমপ্লেক্স করে আঁকাবা না, শুধুমাত্র দুটা এরকম মেমব্রেন আঁকিয়ে দিবা তাহলেই হবে। আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন, দুটো মেমব্রেনের মাঝখানে একটু স্পেস থাকে, ইন্টার মেমব্রেন স্পেস, ওটা দেওয়ার দরকার নেই। ভিতরে যে ফ্লুইড ফিল্ড ম্যাট্রিক্সটা থাকে, এখানে একটা ফ্লুইড ফিল্ড ম্যাট্রিক্স আছে, এই ফ্লুইড ফিল্ড ম্যাট্রিক্সটার নাম হচ্ছে স্ট্রোমা। ফ্লুইড ফিল্ড ম্যাট্রিক্সটার নাম হচ্ছে স্ট্রোমা। আর আহ এর ভেতরে এইরকম মানে কয়েনের মতো এইরকম অনেকগুলো স্ট্রাকচার, একটার উপরে একটা এরকম স্ট্যাক থাকে, এরকম কয়েনের মতো স্ট্রাকচার এরকম। এক একটা কয়েন এর মতো স্ট্রাকচারকে বলে থাইলাকয়েড। এক একটা কয়েনের মতো স্ট্রাকচারকে বলে থাইলাকয়েড। কিন্তু থাইলাকয়েড দিয়ে তৈরি যে পিলারের মতো যে গোটা স্ট্যাকটা, এইটার নাম হচ্ছে গ্রানাম। আর সিঙ্গুলারে বলে গ্রানাম, প্লুরালে বলে গ্রানা। বুঝলাম কথাটা? এইটা হচ্ছে, এইবার এই থাইলাকয়েডই হচ্ছে সেই জায়গাটা যার মধ্যে ক্লোরোফিল থাকে। থাইলাকয়েডের মধ্যে হচ্ছে ক্লোরোফিল, গ্রিন পিগমেন্ট ক্লোরোফিল থাকে, যে সানলাইটের লাইট এনার্জিটাকে ট্র্যাপ করবে। হলো এইটুকুনি বুঝলাম। এইবার এরকম অনেকগুলো গ্রানা আছে মনে করো। এই গ্রানাগুলো আবার নিজেদের সাথে কানেক্টেড থাকে, এই কানেকশন গুলোকে বলে স্ট্রোমা ল্যামেলি। কানেকশন গুলোকে বলে স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি। এদিকে দেখো, হ্যাঁ নিচে তাকায় আছো সবাই। বইয়ের পেজটি উল্টানোর কি আছে, এদিকে তাকায় থাকতে পারছো না? তাহলে দেখো গ্রানা ইজ মেড আপ অফ থাইলাকয়েড, আর থাইলাকয়েডের মধ্যেই হচ্ছে তোমার গ্রিন পিগমেন্ট ক্লোরোফিল আছে। এইবার মন দিয়ে শুনবা। ফটোসিনথেসিস, কারণ ক্লোরোপ্লাস্ট গোটাটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তার মধ্যে থাকে ক্লোরোফিল, ব্যাপারটা বোঝো কিন্তু। এটাকে আবার ক্লোরোফিল বলো না, এর গোটাটা ক্লোরোপ্লাস্ট, তার মধ্যে গ্রিন পিগমেন্টটা থাইলাকয়েডের মধ্যে থাকে, ওই পিগমেন্টটার নাম হচ্ছে ক্লোরোফিল। এনিওয়ে, এবার হচ্ছে ফটোসিনথেসিস, ব্যাপারটা ভালো করে বোঝো। ফটোসিনথেসিস দুটো ফেজে হবে। ফটোসিনথেসিস দুটো ফেজে হয় বা দুটো রিয়াকশন হয়। একটা রিয়াকশন নাম হচ্ছে লাইট রিয়াকশন, আর একটা ফেজের নাম হচ্ছে ডার্ক রিয়াকশন। মন দিয়ে শুনবা। স্ট্রোমার মধ্যে ফটোসিনথেটিক এনজাইম থাকে। ফটোসিনথেটিক এনজাইম থাকে হচ্ছে স্ট্রোমার মধ্যে, এটা বলে রাখি। এবার দেখো, আগে লাইট রিয়াকশন হবে, ঠিক তারপরেই মানে 1 সেকেন্ড পরেই ডার্ক রিয়াকশন হবে। দুটাই দিনের বেলায় হয়। ডার্ক রিয়াকশন মানে ভেবো না যে ওটা রাত্রিবেলা হবে, না, ওটাতে লাইট লাগে না, তাই ওটার নাম দেওয়া হয়েছে ডার্ক রিয়াকশন। আর লাইট রিয়াকশনে ডাইরেক্টলি সানলাইট ইনভলভ থাকে, তাই ওটার নাম দেওয়া হয়েছে লাইট রিয়াকশন, কিন্তু হয় দুটা দিনের বেলায় পর পর, একটার পরে একটা। তো লাইট রিয়াকশনে কি হবে, সানলাইটের এনার্জি সানলাইটের এনার্জি
অ্যাবজর্ব হবে, অ্যাবজর্ব হয়ে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হবে, কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হবে। কে করবে এই কাজটা? ক্লোরোফিল। এই কাজটা করবে ক্লোরোফিল। এবার ক্লোরোফিল কিসের মধ্যে থাকে? ক্লোরোফিল কিসের মধ্যে থাকে? থাইলাকয়েড। থাইলাকয়েড কিসের পার্ট? গ্রানাম। তাহলে আমি বলতে পারি যে লাইট রিয়াকশন থাইলাকয়েডে হবে বা গ্রানাতে হবে। হবে? মনে রেখো কিন্তু এগুলো থাইলাকয়েডে হবে। এবার চলে আসি আমাদের হচ্ছে অ্যাকচুয়াল ফটোসিনথেসিসের প্রসেস কি। 6 CO2 প্লাস 6 H2O প্রডিউসিং 1 গ্লুকোজ C6H12O6 প্লাস 6 অক্সিজেন। তাই তো? এটা হচ্ছে, এটাকে বলে ডার্ক রিয়াকশন। এটা কি দিয়ে হবে? এটা হবে এনজাইম দিয়ে। এটা হবে এনজাইম দিয়ে। এবার ক্লোরোপ্লাস্টের কোন পার্টে বললাম যেন ফটোসিনথেটিক এনজাইম থাকে? স্ট্রোমার মধ্যে থাকে। তাহলে ডার্ক রিয়াকশনটা কোথায় হবে? স্ট্রোমার মধ্যে হবে। ডার্ক রিয়াকশনটা হচ্ছে স্ট্রোমার মধ্যে হবে। এবার স্যার ব্যাপারটা হচ্ছে যে লাইট রিয়াকশন আর ডার্ক রিয়াকশনের মধ্যে কি, এটার মধ্যে লিঙ্কটা কি? যে সানলাইটের এনার্জিটাকে অ্যাবজর্ব করে যে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করলো, এখানে কেমিক্যাল এনার্জি মানে ভাববা এটিপি। হ্যাঁ, কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করলো, এটার ইউটিলাইজ কি? এই যে যখন রিয়াকশনটা হবে, এই যে ডার্ক রিয়াকশনটা হবে, এই এনজাইম গুলো যখন কার্বন ডাই অক্সাইড আর ওয়াটারকে বাইন্ড করে যখন গ্লুকোজ বানাবে, তার জন্য যা এনার্জি লাগবে সেটা এখান থেকে সাপ্লাই হবে। বুঝলা? এই কেমিক্যাল এনার্জিটাই সাপ্লাই হবে আর এনার্জিটা আমাদের ফুডের মধ্যে স্টোর হয়ে যাবে। এই এইবার দেখো এই ফুডটা, এই যে গ্লুকোজ, এই ফুডটাই তারপরে যাবে হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়াতে। এই যে মাইটোকন্ড্রিয়াতে ফুডটা গেল গ্লুকোজ, আবার এটা দিয়ে আবার ওই এনার্জিটাকেই বের করলাম। তার মানে কি, এটা সানলাইটেরই এনার্জি, কিন্তু কিন্তু ডিফারেন্ট ফর্ম। ওই এনার্জিটাকে আমরা এটিপির মধ্যে স্টোর করে কাজ চালাচ্ছি। সবই এগুলো ইন্টারলিঙ্কড। কথাটা বুঝলা? তাহলে এটা হয়ে গেল তোমার ক্লোরোপ্লাস্টের ফাংশন। ক্লোরোপ্লাস্ট ওর মনে রাখবা, থাইলাকয়েডের মধ্যে হয় হচ্ছে, থাইলাকয়েডের মধ্যে হয় লাইট রিয়াকশন, আর স্ট্রোমার মধ্যে হয় হচ্ছে ডার্ক রিয়াকশন। ডার্ক রিয়াকশন মানে ভেবো না ওটা রাত্রিবেলা হবে। ওটাতে যেহেতু লাইট ডাইরেক্টলি ইনভলভ নেই, লাইট রিয়াকশনে সানলাইট ডাইরেক্টলি ইনভলভ আছে তাই ওটা লাইট, ওটাতে নেই তাই ডার্ক, কিন্তু হবে একদম পরপর দিনের বেলাতে। তাহলে দেখে নাও ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট আহ এখান থেকে এতটা মার্ক করো। ফটোসিনথেসিস অফ ফুড এগুলো হয়। ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার এখান থেকে এতটা সব বলে দিয়েছে, কিন্তু গ্রানার মধ্যে থাকে হচ্ছে থাইলাকয়েড, থাইলাকয়েডের মধ্যে থাকে ক্লোরোফিল, তার বাইরে থাকে স্ট্রোমা। স্ট্রোমার মধ্যে কি থাকে বললাম, এই যে দেখো লেখা আছে ফটোসিনথেটিক এনজাইম। তাছাড়া কিছু স্টার্চ গ্রেইন থাকে। আর এই যে দেখে না এই জায়গাটা, আমার এইদিকে দেখো, ওদের নিজস্ব ডিএনএ প্লাস নিজেদের আবার রাইবোজোমও থাকে, ঠিক মাইটোকন্ড্রিয়ার মতো। এই ছবিটা প্র্যাকটিস করবে, নাহলে আমি যেরকম করে ছবি আঁকালাম ওরকম ওটাও আঁকাতে বলবো। এখানে কিন্তু অবশ্যই অবশ্যই ডিএনএ আর রাইবোজোমের ছবি কিন্তু আঁকায়ও। আমি আঁকাইনি, আঁকিয়ে দিচ্ছি। ধরে নাও অ্যাজ কোথাও মনে করো একটা রাইবোজোম করে দিলাম কয়েকটা, এটা হচ্ছে রাইবোজোম। আর একটা জায়গায় একটা সার্কুলার এরকম ডিএনএ করে দিলাম। বেশি ডিএনএ হবে না, একটাই ডিএনএ হবে। আর গ্রানার নাম্বার কয়েকটা একটু বাড়িয়ে দিও। আমি 4টা আঁকিয়েছি, তোমরা 7-8টা দিও তাহলেই হবে। কিন্তু ছবিটা কিন্তু ইম্পর্টেন্ট, ছবিটা কিন্তু আসে। এটা কি, এটা 3D স্ট্রাকচার। ওপরের মেমব্রেনটাকে খুলে দেখিয়েছে, মনে করো ভিতরের স্ট্রাকচারটা। এবার আমি কি বললাম যে লাইট রিয়াকশন আর ডার্ক রিয়াকশন, তাই কি না? তার মধ্যে লাইট রিয়াকশন হবে গ্রানাম, কারণ ওর মধ্যে থাইলাকয়েড আছে, থাইলাকয়েডের মধ্যে ক্লোরোফিল আছে। আর স্ট্রোমার মধ্যে কি হবে বললাম? ডার্ক রিয়াকশন।
আচ্ছা, তাহলে তোমার প্লাস্টিডের ফাংশন কি? ক্লোরোপ্লাস্টের ফাংশন বললাম আহ, তোমার ফটোসিনথেসিসে তৈরি করা, ট্র্যাপ সোলার এনার্জি এন্ড ইউটিলাইজ ইট ফর ম্যানুফ্যাকচারিং ফুড ফর দ্য প্ল্যান্ট। ক্রোমোপ্লাস্টের ফাংশন ইম্পার্ট ভেরিয়াস কালার টু ফ্লাওয়ার এন্ড ফ্রুট টু অ্যাট্রাক্ট পলিনেটার্স এন্ড অ্যানিমালস। আর লিউকোপ্লাস্টের ফাংশন বললাম স্টোরেজ ফুড, কার্বোহাইড্রেট স্টোর করে তার নাম অ্যামাইলোপ্লাস্ট, ফ্যাট কে স্টোর করে ইলাইওপ্লাস্ট, প্রোটিন কে স্টোর করে অ্যালিউরোপ্লাস্ট। নামগুলো মনে রেখো। মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের ডিফারেন্স পড়ার দরকার নেই। এবার চলে না, দরকার নেই। এবার চলে আসা হচ্ছে ভ্যাকিউল। ফোনগুলো সাইলেন্ট করো। এবার চলে আসা হচ্ছে ভ্যাকিউল। ভ্যাকিউলের পাশেও লিখে রাখা হচ্ছে সিঙ্গেল মেমব্রেন। এটাও লিখে রাখো সিঙ্গেল মেমব্রেন। এবার দেখি তোমরা বলতে পারো কিনা, একটু আগেই আমরা একটা সেল অর্গানেল পড়লাম যে ভ্যাকিউল তৈরি করে, বলতে পারবা কোন সেল অর্গানেল পড়লাম? একটু আজকেই পড়লাম গলগি বডি। যে গলগি বডির ম্যাচিউরিং ফেজ থেকে বাডেড অফ হচ্ছে ভেসিকল গুলো। তো অ্যানিমাল সেলে ভ্যাকিউল গুলোর সাইজ খুবই ছোট হয়, অথবা থাকেই না, যেমন অনেক সেলেই থাকে না। কোনো কোনো স্টোরেজ সেল গুলোতে ভ্যাকিউল থাকে। যেমন মনে করো আমাদের লিভারে কিছু সেল আছে যেখানে ফ্যাট ট্যাট স্টোর হয়, মাসেলের কিছু সেল আছে তোমার অ্যাডিপোজ সেল বলে, ওর মধ্যে ফ্যাট স্টোর হয়, ওর মধ্যে ভ্যাকিউলের মধ্যে ওটা স্টোর হয়। এনিওয়ে, তো ভ্যাকিউলস আর ফ্লুইড ফিল্ড অর সলিড ফিল্ড অ্যান্ড মেমব্রেন বাউন্ড স্পেস। এদেরকে স্টোরেজ স্যাক বলা হয়। এরা কি কি স্টোর করে? এরা ওয়াটার স্টোর করতে পারে, গ্লাইকোজেন মানে ফুড স্টোর করতে পারে, প্রোটিন স্টোর করতে পারে। আচ্ছা, এবার দেখো ভ্যাকিউল, এই লাইনটা আন্ডারলাইন করো যে ভ্যাকিউলের মেমব্রেনের একটা নাম নাম আছে। মেমব্রেনটার নাম হচ্ছে টোনোপ্লাস্ট। এটা সিঙ্গেল মেমব্রেন কিন্তু। আচ্ছা, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে ভ্যাকিউলের সাইজ অনেক বড় হয়, ডিস্টিংক্ট অ্যান্ড পার্মানেন্ট। আর ম্যাচিওর প্ল্যান্ট সেলে ভ্যাকিউল প্রায় 90% জায়গা নিয়ে থাকে। আর এটার জন্য নিউক্লিয়াসটা একটা সাইডে পুশ হয়ে থাকে নিয়ার দা বাউন্ডারি অফ দা ওয়াল। মানে অনেকটা এরকম টাইপের আর কি, যে যদি এটা প্ল্যান্ট সেল হয়, সেল ওয়াল, সেল মেমব্রেন, ভ্যাকুয়ালটা এত বড় হবে, 90% জায়গাগুলো থাকবে যে নিউক্লিয়াসটা সাইডের দিকে এরকম ছোট একটা জায়গায় থাকে। তো এই ভ্যাকিউলের মেমব্রেনটার নাম কি বললাম? ভ্যাকিউলের মেমব্রেনটার নাম হচ্ছে টোনোপ্লাস্ট। তো এই টোনোপ্লাস্ট, এটার মেইন ফাংশন কি বলতো? ভ্যাকিউলের মধ্যে যেই ফ্লুইডটা থাকে ওটার নাম হচ্ছে সেল স্যাপ। এই সেল স্যাপের কনসেন্ট্রেশন সবসময় হাই রাখা, বিশেষ করে প্ল্যান্টের রুট সেল এর ভিতরে। তো যদি মনে করো তোমার কাছে আহ, একটা গ্লাসে মিষ্টির শিরা আছে, আর একটা গ্লাসে মনে করো নর্মাল ওয়াটার আছে, কোনটার কনসেন্ট্রেশন হাই, কোনটা বেশি ভালো? তো সেল স্যাপের কনসেন্ট্রেশনটা ওরকম মিষ্টি শিরার মতো রাখে। এবার ব্যাপারটা হচ্ছে যে যেটার কনসেন্ট্রেশন হাই মিষ্টির শিরা, আর যেটার কনসেন্ট্রেশন কম শুধু জল, কোনটাতে ওয়াটার বেশি? যেটাতে শুধু জল আছে, তার মানে সলিউশনের কনসেন্ট্রেশন
সলিউশনের কনসেন্ট্রেশন হাই হওয়া মানে ওয়াটারের কনসেন্ট্রেশন লো রাখা। বুঝলা কথাটা? এবার ধরে নাও এটা প্ল্যান্টের রুটের একটা সেল, রুট হেয়ারের একটা সেল। রুট হেয়ারের ফাংশন কি, প্ল্যান্টের রুটের ফাংশন কি? ওয়াটারকে অ্যাবজর্ব করা। ওয়াটার, এবার বাইরের দিকে মনে করো সয়েল আছে, সয়েলের মধ্যেও ওয়াটার আছে, হ্যাঁ কি না? তো এইখানের ভিতরের কনসেন্ট্রেশনটা এমন রাখে যে ওয়াটারের কনসেন্ট্রেশন লো থাকে বাইরের থেকে, বাইরে ওয়াটার কনসেন্ট্রেশন হাই, ভিতরে ওয়াটারের কনসেন্ট্রেশন লো রাখে। আর অসমোসিসে আমরা কি শিখেছি? ওয়াটারের হাই কনসেন্ট্রেশন থেকে ওয়াটারের লো কনসেন্ট্রেশনের দিকে ওয়াটার অ্যাবজর্ব হয়। এটা হচ্ছে তোমার একটা বিশাল ফাংশন। সেই জন্য টোনোপ্লাস্ট, আমরা জানি কি টোনিসিটি, টোনিসিটি তিন রকমের টোনিসিটি আমরা অসমোসিসে করেছি। হাইপারটনিক, মনে পড়ছে? হাইপোটনিক আর হচ্ছে আইসোটনিক। তো ব্যাপারটা হচ্ছে যে সেল স্যাপের ভিতরের টনিসিটিটা কি রকম মেনটেন করে? হাইপারটনিক টনিসিটি মেনটেন করে, যাতে করে ওয়াটারের কনসেন্ট্রেশন কম থাকে বাইরের থেকে, যাতে ওয়াটারকে অ্যাবজর্ব করতে পারে। এটা হচ্ছে একটা বড় ফাংশন, বিশেষ করে প্ল্যান্টের সেল ওয়াল মানে রুটের সেলগুলোর। এছাড়া ভ্যাকিওলের আরো অনেক ফাংশন আছে, অনেক কিছু স্টোর করে রাখে, ওয়াটার, গ্লাইকোজেন, প্রোটিন, ওগুলো তো বলেই দিলাম। এই যে দেখো এখানে লেখা আছে যে দ্য ভ্যাকিউল ইজ ফিল্ড উইথ সেল স্যাপ হুইচ ইজ এ ভেরি ওয়াটারি সলিউশন রিচ ইন সুগার, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, মিনারেলস অ্যান্ড মেটাবলিক ওয়েস্ট। মেটাবলিক ওয়েস্ট অব্দি ব্র্যাকেট করলো, মানে করে জল কম কিন্তু সলিউট বেশি, সুগার, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, মিনারেল এগুলো বেশি রেখে কনসেন্ট্রেশনটা সবসময় হাই রাখে। আচ্ছা, এবার তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও এটা হচ্ছে একটা অ্যামিবা। এবার অ্যামিবার মধ্যে ওয়াটার অনেক হাই হয়ে গেছে, এতটা হাই হয়ে গেছে যে অ্যামিবাটা হয়তো বার্স্ট হয়ে যেতে পারে। এই অ্যামিবাটা নিজেকে বাঁচানোর জন্য কি করবে? ওয়াটারটাকে একটা ভ্যাকুয়ালের মধ্যে স্টোর করবে। তারপরে করবে কি, যে এই ভ্যাকুয়ালটাকে, গোটাটা হলো না, হ্যাঁ, এই ভ্যাকুয়ালটাকে, এই ওয়াটার ফিল্ড ভ্যাকুয়ালটাকে সেল মেমব্রেনের দিকে নিয়ে যাবে। সেল মেমব্রেনের সাথে এই ভ্যাকুয়ালটা ফিউজ হয়ে যাবে। ফিউজ হওয়ার পরে এই ভ্যাকিউলের এই মেমব্রেনটা এটার সাথে ফিউজ হয়ে গেলে এখান থেকে ওয়াটার সব বেরিয়ে যাবে। সব ওয়াটারকে এটা এইভাবে ওরা ওয়াটার ওয়েস্ট প্রোডাক্ট সবকিছুকেই বাইরে বের করে ভ্যাকিউল দিয়ে। তো যদি এবার এই ভ্যাকিউলটাকে একটা বেলুনের মতো ভাবো, যদি এই বেলুনটা থেকে ওয়াটার বেরিয়ে যায়, তাহলে এই ভ্যাকিউলটার সাইজ কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে, কন্ট্রাক্ট করে যাবে, হ্যাঁ কি না? এই ধরনের ভ্যাকিউলকে কন্ট্রাক্টাইল ভ্যাকিউল বলে। কন্ট্রাক্ট করে যাচ্ছে তাই এটাকে কন্ট্রাক্টাইল ভ্যাকিউল বলে। এটা অনেক আহ, তোমার কন্ট্রাক্ট করে যাচ্ছে যেহেতু ওয়াটারকে বের করে দিয়ে। তাই এখানে তোমরা, এখানে দেখো লিখেছি আমি কন্ট্রাক্টাইল কথাটা আগে অ্যাড করেছি ভ্যাকিউলের সামনে, ফাংশনের যে পয়েন্টটা আছে ভ্যাকিউলের সামনে। কন্ট্রাক্টাইল ভ্যাকিউল হেল্প টু মেইনটেইন দ্য অসমোটিক প্রেসার ইন এ সেল। অসমোটিক মানে ওয়াটার প্রেসার, ওয়াটার বেড়ে বেড়ে গেলে তোমার হচ্ছে এই এক্সেস ওয়াটারকে ভ্যাকিউল দিয়ে বাইরে বের করে দেয়, ভ্যাকিউলের সাইজটা কন্ট্রাক্ট করে যায়। তারপরে হচ্ছে এটাকে অসমোরেগুলেশনও বলে। তাছাড়া এরা অনেক টক্সিক মেটাবলিক বাই প্রোডাক্ট, এন্ড প্রোডাক্ট অফ প্ল্যান্ট সেল এগুলোকে স্টোর করে। এরা আমাদের সেলকে টার্জিডিটি অ্যান্ড রিজিডিটি প্রোভাইড করে, মানে এক্সেস ওয়াটারে যাতে সেলের কোনো ফেটে টেটে না যায় এটা প্রোভাইড করে টু দ্য প্ল্যান্ট সেল। এটা হয়ে গেল ভ্যাকিউলের ফাংশন, ঠিক আছে? পেরক্সিজম, পেরক্সিজম তোমাদের সিলেবাসে নেই, তোমরা ডাইরেক্ট চলে আসো হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম নেই? সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম না থাকলে তো জিনিসটা তো কিছুই বুঝবা না। সেন্ট্রোজোমটা আমি বুঝিয়ে দিচ্ছি, সেল ডিভিশনে একদিন গোটা লাগবে।
আচ্ছা, সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমটা হচ্ছে, এটা বুঝতে হবে, এটা লাগবে, সেন্ট্রোজোমটা লাগবে। হ্যাঁ, পুরোনো বই যাতে যদি হয় তাহলে থাকবে, কিন্তু তবুও এটা বুঝে নাও, কারণ এটা রেকর্ডিং এ তো থাকছে। হ্যাঁ, আছে, সেল ডিভিশনের জায়গা পার্টটাতে আছে, চিন্তা করো না। তার যেটুকুনি আছে ওটা নিয়েও ওটা দিয়ে কাজ হয়ে যাবে। সেন্ট্রোজোম শুধুমাত্র অ্যানিমাল সেলেই পাওয়া যায়, এইরকম দেখতে একটা পার্ট অ্যানিমাল সেলের। আর এটার কোনো মেমব্রেন থাকে না, নট বাউন্ডেড বাই এনি মেমব্রেন। এর দুটো ইউনিট হয়, এক একটা ইউনিটকে সেন্ট্রিওল বলে। সেন্ট্রোজোম অর্গানেলটার নাম সেন্ট্রোজোম, এক একটা ইউনিটের নাম সেন্ট্রিওল। এবার দেখো, জিনিসটা ভালো করে বোঝো, তাহলে সে পরের দিন সেল ডিভিশনটা বুঝতে সুবিধা হবে। মনে করো এটা একটা অ্যানিমাল সেল। এটা ওই, মনে করো এটা একটা অ্যানিমাল সেল। এবার এর ঠিক নিউক্লিয়াসের পাশেই এই রকম দুটো ইউনিট দিয়ে তৈরি একটা সেল অর্গানেল থাকে, এইরকম। আর এই দুটো ইউনিট, এক একটা ইউনিটের নাম হচ্ছে সেন্ট্রিওল। এক একটা ইউনিটের নাম হচ্ছে সেন্ট্রিওল। আর এই সেন্ট্রিওল গুলোর চারিদিকে এইরকম স্টারের রের মতো এইরকম একটা পার্ট দেখতে পাওয়া যায়, এরকম। এগুলোকে বলা হয় অ্যাস্টার। এগুলোকে বলা হয় অ্যাস্টার। স্যার, কোয়েশ্চেনটা হচ্ছে এগুলো কি দিয়ে তৈরি, এগুলো মনে রাখবা, প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিনটার নাম হচ্ছে টিউবিউলিন প্রোটিন, ওটা মনে রাখতে হবে না, খালি মনে রেখো এগুলো প্রোটিন দিয়ে তৈরি। এবার এই দুটো সেন্ট্রিওল একটা আর একটার সাথে দেখো একদম পারপেন্ডিকুলারলি থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। হ্যাঁ, গোটাটার নাম হচ্ছে সেন্ট্রোজোম, এক একটা ইউনিটের নাম হচ্ছে সেন্ট্রিওল। এবার এই সেন্ট্রিওল, এটার ফাংশন কি?
সেন্ট্রিওলের ফাংশন হচ্ছে যখন একটা সেল ডিভিশন করে, নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন মেটেরিয়ালটা আছে, তোমাদেরকে আমি নিউক্লিয়াস পড়ানোর সময় বলেছিলাম এই নিউক্লিয়াসের ক্রোমাটিন মেটেরিয়ালটা এরকম ক্রোমোজোমের ফর্ম নিয়ে নেয়, সিস্টার ক্রোমাটিড, হ্যাঁ কি না, এইরকম ফর্ম নিয়ে নেয়। আর তখন হয় কি, যে এই যে দুটো সেন্ট্রিওল আছে, দুটো সেন্ট্রিওল দুটো পোলের দিকে চলে যায়, একটা চলে যায় এই পোলের দিকে, একটা চলে যায় এই পোলের দিকে। আর এই যে অ্যাস্টার গুলো আছে, অ্যাস্টার গুলো, এই অ্যাস্টার গুলো একটার সাথে আরেকটা এরকম পর পর অ্যারেঞ্জ হয়ে এইরকম একটা ফাইবার তৈরি করে। এই ফাইবারটার নাম হচ্ছে স্পিন্ডল ফাইবার। এটার নাম হচ্ছে স্পিন্ডল ফাইবার। এই যে এরকম কোন কোন স্পিন্ডল ফাইবার এই যে আমাদের ক্রোমোজোমের সাথে লেগে থাকে। ক্রোমোজোমের এই জায়গাটার নাম ছিল সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের এইখানে একটা ডিস্কের মতো জায়গা থাকে যেটার নাম বলেছিলাম কাইনেটোকোর। ওইখানে গিয়ে স্পিন্ডল ফাইবারটা লাগে। তো এবার জিনিসটা কি, এটার এটার এই যে শেপটা দেখো, শেপটা এই যে এরকম শেপ, এই শেপটাকে স্পিন্ডল শেপ বলে। সেই জন্য ফাইবারটার নাম স্পিন্ডল ফাইবার। গোটা পার্টটার নাম হচ্ছে স্পিন্ডল অ্যাপারেটাস। গোটা জিনিসটার নাম হচ্ছে স্পিন্ডল অ্যাপারেটাস। তো যখন সেল ডিভিশন করবে, আগে তো ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিড তৈরি করে ডিএনএ নাম্বার ডাবল করে নেয়। আমি এটা তোমাদেরকে নিউক্লিয়াস বোঝানোর সময় বলেছিলাম। আগে ডাবল নিউক্লিয়াস ডিএনএ এর অ্যামাউন্ট আগে ডবল করবে, তারপরে কি করবে যে এই স্পিন্ডল ফাইবার ছোট হয়ে যাবে, দুই দিকে এরকম ভাবে ছোট হয়ে ক্রোমোজোমকে দুই দিকে টানবে। তখন কি হবে যে সিস্টার ক্রোমাটিড মাঝখান থেকে এরকম করে ডিভাইড হয়ে যায়। ডিভাইড হয়ে গেলে জিনিসটা দেখতে এরকম লাগবে। মাঝখানে কথা বলো না। এই যে সিস্টার ক্রোমাটিড, একটা সিস্টার ক্রোমাটিডের পার্ট ওইদিকে, একটা এইদিকে, একটা সিস্টার ক্রোমাটিডের পার্ট এইদিকে, একটা এইদিকে, এরকম করে যেতে থাকবে। দুই দিকে এরকম ক্রোমোজোমের মুভমেন্টটা হতে থাকবে। ইভেনচুয়ালি কি হবে, যে গোটা সিস্টার ক্রোমাটিড দুটো পার্টে ডিভাইড হয়ে সিস্টার ক্রোমাটিডটা একদম এই পোলে চলে যাবে, সিস্টার ক্রোমাটিড গুলো এই পোলে চলে যাবে। আর তখন এই সেল মেমব্রেনটা যেটা আছে, সেল মেমব্রেনটা মাঝখান থেকে এরকম করে ইনফোল্ড হতে থাকবে। এই দুই দিক থেকে এরকম ইনফোল্ড হতে থাকবে। হতে 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 যখন দুই দিক থেকে সেল মেমব্রেন এরকম ইনফোল্ড হয়ে গেল, তখন তোমার এইটা একেবারে ফিউজ হয়ে যায়। আর এইটা একটা ইন্ডিভিজুয়াল ডটার সেল হয়ে গেল, আর এইটা একটা ইন্ডিভিজুয়াল ডটার সেল হয়ে গেল। ইভেনচুয়ালি কি হবে, যে নিউক্লিয়ার মেমব্রেন আবার তৈরি হয়ে যাবে, দুটোর মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়ে যাবে। আর ক্রোমোজোম আর ক্রোমোজোম থাকবে না, ওগুলো আবার তোমার কন্টিনিউয়াস ফর্ম নিয়ে আগের মতো কি হয়ে যাবে বলো তো, ক্রোমাটিন ফাইবার এরকম হয়ে যাবে, ক্রোমাটিন ফাইবার হয়ে যাবে। তারপরে নিউক্লিওলাসও তৈরি হয়ে যাবে। তাহলে মোট কথা এই সেন্ট্রোজোম সেল অর্গানেলটার ফাংশন হচ্ছে অ্যানিমাল সেলের সেল ডিভিশনে হেল্প করা। প্ল্যান্ট সেলে কিন্তু সেন্ট্রোজোম থাকে না। তাহলে স্যার প্ল্যান্ট সেলে কি স্পিন্ডল ফাইবার ওটা তৈরি হয় না? হয়। ওটা অন্য একটা সেল অর্গানেল করে যেটার নাম হচ্ছে পোলার পোলার ক্যাপস। পোলার ক্যাপস, এই যে ইন প্ল্যান্ট সেল দা পোলার, না ওটা ওদের ওদের পোলার ক্যাপ মেনলি ওই যে টিউবিউলিন প্রোটিন দিয়েই তৈরি। ব্যাপারটা একই, খালি স্ট্রাকচারটা একটু আলাদা। পোলার ক্যাপ। তাহলে সেন্ট্রোজোমের মেইন ফাংশন কি বললাম, যে ইট হেল্পস ইন দা cell division in animal cell. During cell division, centriole migrate to the pole of animal cell and involved in the formation of spindle. এখান থেকে এত অবধি। প্ল্যান্ট সেলে কি বললাম, পোলার ক্যাপ থাকে। এই যে এটা দেখো একটা সেন্ট্রিওল, এই এটা কিন্তু একটা সেন্ট্রিওল ভাববা, এটা হচ্ছে একটা সেন্ট্রিওল। এটা কিন্তু সেন্ট্রিওল থাকে দুটা, এটার সাথে আরেকটা এরকম পারপেন্ডিকুলারলি আরেকটা আছে এরকম।
এগুলো সিলিন্ড্রিক্যাল শেপের হয়, ছোট ছোট এরকম টিউবিউলার প্রোটিন দিয়ে এগুলো তৈরি। প্রোটিন গুলোর নাম এ, বি, সি এরকম, পরপর এগুলো একটার সাথে আর একটা জয়েন্ট থাকে। এইটা একটা সেন্ট্রিওল, ওটা একটা সেন্ট্রিওল। এটা অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, মোট কথা মনে রাখবা এটা অ্যানিমাল সেলে থাকে, এটার কোনো সেল মেমব্রেন থাকে না, আর এটা সেল ডিভিশনের সময় স্পিন্ডল ফাইবার ফর্ম করে ক্রোমোজোমকে ডিভাইড করতে হেল্প করে। ব্যাস, এত অব্দি দেওয়া থাকলো। এর পরের দিন তোমাদেরকে আমি পড়াবো হচ্ছে সেল ডিভিশন। না, যেদিন বায়োলজি আছে।